বিভিন্ন সমাজের সমাজপতিরা, বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা, মিডিয়ার সঙ্গে যারা যুক্ত, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর কতক্ষণের মধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের অতিথিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমাকে বলা হয়েছে 5-7 মিনিট আলোচনা করার জন্য। আমি প্রথমে অনুরোধ করব যে যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে প্রবেশ করুন এবং আপনাদের আসন আপনারা গ্রহণ করুন। আজকের দিন অত্যন্ত আনন্দের দিন, যে অনেক দিন পরে, করোনার পরে আমরা এরকম একটা বড় সভা আমরা করতে চলেছি। এবং এই সভা আমাদের প্রধানমন্ত্রীর জন্য, এবং প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরার জন্যই তিনি আসছেন। আমাদের স্বপ্ন ছিল যে ত্রিপুরা রাজ্যে এমন একটা বিমানবন্দর হোক যেটা আন্তর্জাতিক মানের হবে। আমাদের স্বর্গীয় মহারাজা বীর বিক্রম, উনিও স্বপ্ন দেখেছিলেন ওনার দেওয়া জমিতে যে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সেটা এই রাজ্য থেকে, যেমন বিশ্বের বিভিন্ন কোণায়, বিভিন্ন দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যাত্রীরা এখানে অবতরণ করবে, এখান থেকে যাবে। মহারাজার স্বপ্ন আজকে সার্থক হতে চলেছে। আর এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমি পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের নরেন্দ্র মোদীজি ইলেকশনের আগে ত্রিপুরাবাসীর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ত্রিপুরা রাজ্যকে হীরা দেবেন। HIRA, হীরা। H ফর হাইওয়ে। আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে এই গত 3.5 বছরে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং 7.5 বছর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাকে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা একটা একটা করে পূরণ করছেন। হীরা হাইওয়ে আমরা দেখেছি, ত্রিপুরা রাজ্যেও আমরা নতুন করে অনেক হাইওয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, আমরা পেয়েছি। আরও অনেক রাস্তা হাইওয়ে আগামী দিনে আমাদের এখানে হবে। নতুন করে প্রস্তাব পাঠানো হয়েছে, টাকা স্যাংশন হলে কাজ শুরু হবে। কাজেই হাইওয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে। ছোট হলেও বিভিন্ন মহকুমাগুলিকে, জেলাগুলিকে আগামী দিনে হাইওয়ের সঙ্গে জুড়ে দেওয়ার প্রকল্প কাজ আমাদের ত্রিপুরা রাজ্যে চলছে। আই ফর ইন্টারনেট আমাদের ত্রিপুরা রাজ্য, আপনারা জানেন আমাদের এখানে আইটি হাব আগামী দিনে হতে চলেছে। ইন্টারনেট পরিষেবার উন্নতির জন্য আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার নানান ধরনের প্রকল্প হাতে নিয়েছে, কাজ করতে শুরু করেছে। আগামী দিনে ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা দেশের মধ্যে একটা অন্যতম জায়গায় আমরা পৌঁছে যাব। আর ফর রেলওয়ে, আমাদের বিরোধীরা একটা সময় দাবি করতেন যে আন্দোলন করে তাদেরকে অনেক কিছু আনতে হয়, রেলের জন্য, জাতীয় সড়কের জন্য
এই দেশের এই রাজ্যের উন্নয়নের জন্য আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে তারা দাবি করত। কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এবং এই রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এখন আর আন্দোলন করতে হয় না। সেটা রেলওয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা 1.5 বছর 2 বছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল, সময়ের পূর্বে সময়ের আগে গুণগত মান রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এখন গুয়াহাটি থেকে আগরতলা সাবরুম পর্যন্ত আমাদের রেল সম্প্রসারিত হয়েছে। আগামী দিনগুলিতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেলের সংযোগ স্থাপিত হবে। এভাবে এয়ারওয়েজ হীরা লাস্ট যে সেটা হচ্ছে এয়ারওয়েজ। আগামী দিনে আমাদের এই আগরতলা বিমানবন্দর থেকে সাউথ এশিয়া সহ বিভিন্ন দেশের সঙ্গে আমাদের এখানে যাত্রীরা বিদেশ থেকে যেমন আসবে, আমরাও বিদেশে যাওয়ার জন্য আমাদের সুযোগ হবে। যে বিমানবন্দর শুরু হয়ে আজকে উদ্বোধন হয়েছে সেটা আন্তর্জাতিক মানের। তো কাজে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে হীরা দেবার কথা বলেছিলেন, আজকে সেটা পূরণ হতে চলেছে অনেকটা। আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন হীরা নয় হীরা প্লাস আমরা পাচ্ছি নরেন্দ্র মোদীজির কাছ থেকে। এখানে আরো অনেক প্রকল্প তিনি ঘোষণা করবেন আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। তো কাজে আরো অনেকে বক্তা আছেন, সবাই অল্প অল্প করে আলোচনা করে রাখবেন। আমি এই কথা বলে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এখানে শুভাগমন করছেন। এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। উনি যখন আসবেন তখন কিন্তু সবাই মিলে একসাথে স্লোগান দিতে হবে। এই জন্য একটু ট্রায়াল 2 মিনিট করে নিচ্ছি। আমি বলবো মোদিজি ওয়েলকাম, আপনারা বলবেন ওয়েলকাম ওয়েলকাম। আমি বলবো মোদিজি লামসগো, আপনারা বলছেন লামসগো লামসগো। মোদিজি ওয়েলকাম, জোরে জোরে মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম। একসাথে কিন্তু তাল করে মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম, মোদিজি লামসগো লামসগো লামসগো, ককবরক ভাষা লামসগো লামসগো ওয়েলকাম করছেন। মোদিজি লামসগো, মোদিজি লামসগো। আরো জোরে এরম ভাবে বললে হবে না, চতুর্দিকে বলতে হবে। বিভিন্ন স্লোগান আছে, এগুলি তালে তালে বলতে হবে। এখানে বলবো মোদিজি ওয়েলকাম, আপনারা বলবেন ওয়েলকাম ওয়েলকাম। মোদিজি লামসগো লামসগো লামসগো, আগরতলা ফাইও, মোদিজি ফাইও। যশস্বী প্রধানমন্ত্রী তোমায় জানায় স্বাগতম স্বাগতম স্বাগতম। নবভারতের দিশারি মোদিজি তোমায় জানায় স্বাগতম। এগুলি স্বাগতম বলতে হবে। দিকে দিকে মোদি 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 বলতে হবে, একসাথে দিকে একসাথে বলতে হবে। এই ছন্ন ছাড়াভাবে বলতে হবে না, তাল দিয়ে বলতে হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নন্দিত করতে, আমাদের গর্বিত করতে আমাদের মাঝে উপস্থিত হবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি মহোদয়। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয়কে। সবাইকে নমস্কার। যতনে খুলুমখা তিনেচং 2022 बिसिनि पहिला पुरस्कार पहिला जों हाममारि श्री बरमगोनां नरेन्द्र मोदी दी अ तिब्रा फाइगै
Sun kaisa kotor ma puruskar ona nai tongo. Tinora atok jak chini borong ram mantri kendro chini Potima Bombik ji chini MP sahab chini joto mantri joto nono আমার শুভে কামনা নববর্ষর আন্তরিক ধন্যবাদ হ্যাপি এন্ড প্রসপারাস নিউ ইয়ার जों साइमानो সবচেয়ে মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনি স্বপ্ন বনি ইমাং सबका साथ सबका विकास सबका विश्वास अब नाहरई जत जागनो चि नॉर्थ ईस्ट इंडिया त्रिपुरा वहायनो गोबांमा उन्नति सामों हामारि सामों डेभलपमेंट खाय दंगुतिनि अबनि मंत्र बनि नाहरमों जों 70 বছরनि পরেও जों खरसा मन्त्री माखा खरसा प्रधानमन्त्री माखा যত বড় রগ্ন যত চিকন চিকন জাতি রগ্ন যত ধর্মনি বড় রগ্ন বতিনি বনি বখাবাই হামজাগো অমর বনি মন্ত্র सबका साथ सबका विकास सबका विश्वास অমনি বাগাই চিন্তি প্রাহাস্তেও বিজেপি আইপি সরকার ফাইবিনি পরেও जों गोबां महामारि माखा जों नेशनेल हाइवे जों मानखा एकेलेबे स्कुल 20टा जों मानखा दै थांनाय मासाव जों फाइनान्स मिनिस्टार त्रिपुरा हामखायनि बागै 1300 कोटी टाका रां रैखा अबायख्लाय गोबां सामों ताङै दङ जों साइमानो जरै डेभलपिंनि हांख्लाय आरो शान्ति फाया डेभलपमेंट एंड पीस should go together hand in hand उन्नतिनि हांख्लाय शान्ति फाया peace and development should work together बरि बागै पुइला चिनि प्रधानमन्त्री बनि नाहरमौ रानसगमों जेबरक चुगया रोंया जों बरंनो मा चुग्रनाय उन्नति माख्लायनाय उन्नति खामानि बिसिंताय शान्ति दबनाय peace will establish बनि बागै तिनि गोबां मानसिनि त्रिपुरा राज्यखौ जों नुगो गोबां डेभलपमेन्ट होय दङ गोबां स्कीम रय दङ बतिनि तिनि खायसे तिनि इतिहास तिनि गर्व इतिहास तिनि सबसे राजा काहाम तिनि महाराज वीर विक्रम किशोर मानिक बाहादुर जे समय कम्युनिस्ट गभर्नमेंट कांग्रेस गभर्नमेंट तिनि महाराजानो बर नाइस्लागो निंदा खलायगो रेस्पेक्ट रिया एकमात्र मोदी जी फाइगई जिन गौरव इतिहास महाराज वीर विक्रम किशोर मानिक बाहादुर नि हा जागानो बनि बमुंग तिनि कताल एयरपोर्ट इंटरनेशनल एयरपोर्ट बक्तिन स्लाइब रखा जरिसी बामफ्रम सरकार कांग्रेस सरकार ओ त्रिपुरा तंगहांख्लाय जों मोदि मानखामो जों मानिया आमर बागै जों हामबाय मारनाय we should give our regard thanks and love to our Modi ji because his seriousness his concern for the people of Tripura chin hari bagai to phane bai bawan sago chin risa chin traditional risa kotak tin international rank thanga bori bagai chin sai mano chin Narendra Modi ji chin phainai chin itihas 72 বছর পরেও after 25 years of independence the first time in Tripura
दिनै प्रधानमंत्री जी फाइगै गोबां मात्रा स्किम साख्लायनाय एयारपोर्ट खुलावरिनाय बनिबां जों बनो हामबाय रना बाता जों बनिबां सुरिनाय दरकार बना हायना हाय যত্ননো সবারকে আমার অনুরোধ থাকবো যাতে আমাদের বিজেপি সরকার আইপি সরকারকে হাত মিলিয়ে আমরা কাজ করবেন উন্নয়নের জন্য শান্তির জন্য আমরা কাজ করতে হবে অকক সাইনো হাই হাই যত্ননো আনি পাইফাইয়া আনি বিশিকতাল হামবাই খুলুমখা নমস্কার আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি। আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, মাননীয় মন্ত্রী শ্রী এনসি দেববর্মা মহোদয়, শ্রী রতনলাল নাথ মহোদয়, শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, শ্রী মেবার কুমার জমাতিয়া মহোদয়, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মাননীয় সাংসদ শ্রী বিনোদ সোনকর মহোদয় এবং শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। সম্মানিত অতিথিবর্গের জন্যে আপনাদের সবার কাছ থেকে একটু জোরে করতালি আশা করব। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে। সবাইকে নমস্কার। যতন খুলুমখা। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তথা যিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন, বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম সম্মানিত নরেন্দ্র মোদীজির আগমনকে কেন্দ্র করে আজকের এই আস্তাবল ময়দানে যে বিশাল জনসমাবেশ, তাতে উপস্থিত আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, মঞ্চে উপস্থিত রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীগণ, বিভিন্ন আধিকারিকগণ, দূর দূরান্ত থেকে আগত রাজ্যের জনগণ, মিডিয়া বন্ধুরা এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, সবাইকে ইংরাজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করতে চাইছি। তৎসঙ্গে এই আস্তাবল ময়দান বিগত দিনে আমরা অনেক জনসমাগম লক্ষ্য করেছি। এই আস্তাবল ময়দান রাজ্যের প্রশাসন এবং রাজ্য রাজনীতিতে আমাদের অনেক কিছু শিখিয়েছে। আজকের এই অনুষ্ঠান একটা ভিন্নধর্মী অনুষ্ঠান, কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী যিনি ত্রিপুরাকে নতুন করে বাঁচার অধিকার দিয়েছেন, যিনি ত্রিপুরাকে উন্নয়নের নিরিখে নতুন করে পথ চলা শিখিয়েছেন, সেই যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হবে, যা উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে একটা বিশাল পাওনা বলে আমরা মনে করি। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যে 100টা স্কুল, যেই মিশন 100 বিদ্যাজ্যোতি প্রকল্প, যেই 100টা স্কুলকে রাজ্য সরকারের তরফ থেকে 500 কোটি টাকা ব্যয় করে আগামী দিনে ছাত্রদের শিক্ষার দিক থেকে, মানসিক দিক থেকে, খেলাধুলার দিক থেকে, সমস্ত দিক থেকে আন্তর্জাতিক বানানোর পরিকল্পনা চলছে। সেই বিদ্যাজ্যোতি প্রকল্পের আজকে শুভ সূচনা করবেন এই মঞ্চ থেকে আপনাদেরকে সাক্ষী রেখে। আমাদের রাজ্যে এবং কেন্দ্রে যে ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেই ডাবল ইঞ্জিন সরকারের সুফল ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রতিটা অংশের মানুষ আমরা পেতে শুরু করেছি। আমাদের মনে রাখতে হবে
ভুলে গেলে চলবে না। 2018 সালে সরকার পরিবর্তনের পর আমাদের যে 4 বছর আমরা অতিক্রম করেছি, রাজ্য সরকার, রাজ্যের প্রতিটা অংশের মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা এমন একটি জায়গায় রাজ্যকে নিয়ে যেতে সক্ষম হয়েছি মোদিজির আশীর্বাদকে পুঁজি করে, যে আগামী দিনে যেখানে ত্রিপুরাকে আগে উত্তর পূর্বাঞ্চল নয় একটা ছোট রাজ্য হিসেবে গণ্য করা হতো, কিন্তু উন্নয়নের নিরিখে আমাদের ত্রিপুরার মানচিত্রে কোথাও ভারতবর্ষের মানচিত্রে স্থান ছিল না। আজকে ত্রিপুরার ভারতবর্ষের মানচিত্রে উন্নয়নের নিরিখে একটা বিশেষ স্থান অধিকার করে নিয়েছে আমাদের এই 4 বছরের সময়ের মধ্যে। বন্ধুরা, মনে রাখতে হবে যে এই 4 বছরের মধ্যে 2 বছর আমরা শুধু কোভিডের বিরুদ্ধে প্রায় লড়াই করে আমরা কাটিয়েছি। এই কোভিডের মহামারীর লড়াইয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদ, উনার সাহায্য সহায়তা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় আমরা ত্রিপুরা রাজ্যকে কোভিডের বিরুদ্ধে লড়াই করে একটা সফলতা এনে দিয়েছি ভ্যাকসিনেশনের মাধ্যমে, খাদ্য প্রদানের মাধ্যমে, যাতে করে আজকে আপনারা এই আস্তাবল ময়দানে উপস্থিত হতে বন্ধুরা সক্ষম হয়েছেন। আমাকে আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনার বিমান আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছেন, সেই কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উনি এখানে উপস্থিত হবেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। বিগত দিনে উনি এসেছিলেন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জনগণ উপস্থিত হয়েছে উনাকে শোনার জন্যে। আগামী দিনে রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি কি বার্তা দিতে চাইছেন, আমাদের রাজ্যের জনগণের উদ্দেশ্যে উনি কি কথা বলতে চাইছেন, সেটা কিষাণ সমৃদ্ধি হোক, আমাদের খেটে খাওয়া অংশের মানুষ, যেটা মহাত্মা গান্ধী বলেছিলেন যে ভারতকে জানতে হলে গ্রামে যেতে হবে, কারণ গ্রামেই আসল ভারতের বসবাস হচ্ছে। গ্রামের উন্নয়ন না করে, গ্রামীণ মানুষের উন্নয়ন না করে আমাদের দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এবং সেই গ্রামীণ উন্নয়নের জন্যে আমাদের প্রধানমন্ত্রী PM কিষাণ সম্মান নিধি সেখানে চালু করেছেন, যেটা প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা করে 6000 টাকা প্রতি বছরে চলে যাচ্ছে। এবং গত পরশুদিন আমাদের ভারতবর্ষে PM কিষাণ প্রকল্পে 20,000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিল্লি থেকে সারা ভারতবর্ষের কৃষকদের উদ্দেশ্যে সেটা প্রেরণ করেছেন। আমাদের রাজ্যেও 44,000 কোটি টাকার বেশি ভারত ত্রিপুরা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে সেটা প্রদান করা হয়েছে, যেটা একটা ইতিহাস তৈরি করা হয়েছে বন্ধুরা। শুধু তাই নয়, PMY ঘর, বিগত দিনে আমরা কি দেখেছিলাম, ত্রিপুরা রাজ্যে একটা জব কার্ডের জন্য, একটা ঘরের জন্য মিছিল মিটিং, লম্বা লাইন করতে হতো, পার্টি অফিসগুলোতে ভিড় জমাতে হতো বন্ধুরা, গরিব অংশের মানুষকে। এবারই প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে আমাদের রাজ্যে প্রায় 1.5 লক্ষ বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে 48,000 টাকা করে প্রথম কিস্তি 709 কোটি টাকা প্রদান করেছেন। রাজনীতি করতে হয়নি, পার্টি অফিসে যেতে হয়নি, মিছিল মিটিংগুলোতে লম্বা লাইন ফেলতে হয়নি বন্ধুরা। এটাই ভারতবর্ষের সরকারের সঙ্গে, রাজ্যের সরকারের সঙ্গে বিগত দিনের সরকারের তুলনামূলক বিচার করতে হবে বন্ধুদের। আপনাদের সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের আন্তর্জাতিক টার্মিনাল 450 কোটি টাকা ব্যয় করে সেখানে করা হয়েছে। জাতীয় স্তরের নয়, শুধু আন্তর্জাতিক স্তরের সমস্ত ধরনের ফ্যাসিলিটিস সেখানে রয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও এসেছিলেন, আমরা ছিলাম আগরতলা এয়ারপোর্টে ঘুরে যেটা দেখলাম, আগামী দিনে শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এয়ারপোর্ট হবে আগামী দিনে আমাদের এই আগরতলা এয়ারপোর্ট, যার সঙ্গে বহির রাজ্যের শুধু নয়, বহির দেশেরও সেখানে যোগাযোগ স্থাপন হবে বন্ধুরা। ধীরে ধীরে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে উন্নয়নের নিরিখে আমরা পাল্লা দিয়ে চলেছি বন্ধুরা। আজকের এই সমাবেশ আপনাদের সকলের কাছে আমরা আহ্বান জানাবো, যেটা আমরা শুরুতে বলেছি যে 4 বছর, তার মধ্যে প্রায় 2 বছর আমরা অক্লান্ত পরিশ্রম করেছি কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য। কোভিড শেষ হয়ে যায়নি, আমাদের প্রতিটা জায়গায় গিয়ে বিগত দিনে যে মানসিকতা নিয়ে আমরা লড়াই করেছি কোভিডের বিরুদ্ধে, সংঘবদ্ধভাবে প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রতিটা মানুষ, আগামী দিনেও আমাদের সেভাবেই লড়াই করতে হবে, আমাদের সরকারকে সংঘবদ্ধ করতে হবে, শক্তিশালী করতে হবে। আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হবে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা আহ্বান জানিয়েছেন আমাদের ভারতবর্ষের কাছে, আমাদের রাজ্যের মানুষের কাছে, উনি আমাদেরকে নতুন করে পথ চলা শিখিয়েছেন, পরাধীনতার গ্লানি থেকে আমাদেরকে মুক্ত করেছেন,
সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের সকলের কাছে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি বন্ধুরা। এখানে আমার আহ্বান থাকবে, যারা এসছেন বিভিন্ন প্রান্ত থেকে, প্রতিটি জায়গায় গিয়ে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে গরিব অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্যে, সেগুলোকে বাস্তবায়িত করবেন। পঞ্চায়েত স্তরে গিয়ে মানুষের সেই সুযোগ সুবিধা সেই জন্য প্রদান করবেন, এই আশা রেখে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অনেক অনেক নমস্কার, অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদেরকে সবাই সঠিকভাবে আপনারা বাড়ি ফিরে যাবেন। রাস্তাঘাটে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, প্রত্যেককে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। বেলানো হাম্বাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়কে। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আপনারা সবাই দীর্ঘক্ষণ ধরে এখানে এই রৌদ্রের মধ্যে বসে আছেন বা অনেকে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই মঞ্চে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রীজি এই মঞ্চে আসছেন। ওনাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তা আমি প্রথমেই সবাইকে বলবো, একবার যারা এখানে আছেন সবাই এইভাবে মুষ্টিবদ্ধ করে একবার ভারত মায়ের জয়ধ্বনি আপনারা দিবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী জি, নরেন্দ্র মোদী জি, বিপ্লব কুমার দেব জি, বিপ্লব কুমার দেব জি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি প্রভারী মাননীয় শঙ্করজি রয়েছেন, সাংসদ রেবতী মোহন ত্রিপুরাজি রয়েছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীগণ। আমি আর এছাড়াও আজকে বিশাল সংখ্যায় এই জনসমুদ্র দেখছি। সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং ভালোবাসা প্রণাম জানাচ্ছি। আমি বক্তব্য রাখব না, দুটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। বন্ধুগণ, আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে দেখিনি, আমরা ভগবান শ্রী কৃষ্ণকে আমরা দেখিনি, আমরা আল্লাহকে দেখিনি, আমরা জিসাসকে দেখিনি, আমরা স্বামী বিবেকানন্দজিকে দেখিনি, আমরা অনেক মহাপুরুষদেরকে আমরা দেখিনি। কিন্তু আজকে যিনি এই মঞ্চে এসে বক্তব্য রাখবেন, আপনাদের সামনে আসছেন, উনি ওনাদেরই স্বরূপ ওনার মধ্যে রয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীজির স্বরূপ আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরও। তাই আমরা এমন একজন ব্যক্তিত্ব এই মঞ্চে আসছেন, ত্রিপুরা রাজ্যে পদার্পণ করছেন। গোটা রাজ্যবাসী আমরা সৌভাগ্যবান। আজকে ঐতিহাসিক দিন। একদিকে আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট, তার দ্বার উদ্ঘাটন আজকে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসে বক্তব্য রাখবেন, আপনারা সবাই শুনবেন। আমি এতটুকু বলতে চাই যে আজকে ত্রিপুরা রাজ্য, যে রাজ্যের কোনো পরিচয় ছিল না, আমরা সবাই পরিচয়হীন ছিলাম। সে জাতি উপজাতি অংশের মানুষ যারাই আমরা রয়েছি, পরিচয়হীনভাবে আমরা এতদিন রয়েছিলাম। কিন্তু আজকে আমাদের পরিচয় শুধু ভারতবর্ষের মধ্যেই নয়, আজকে বিদেশ পর্যন্ত চলে গিয়েছে আমাদের পরিচয়। আজকে বিদেশে জানে যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য রয়েছে যার নাম এই ছোট পার্বতী ত্রিপুরা রাজ্য। এখানে জাতি জনজাতির বসবাস রয়েছে, এখানে সকল অংশের মানুষ রয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যের সম্পর্কে দেশ বিদেশ সেটা চলে গিয়েছে। তার একমাত্র অন্যতম যারা রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এটা হয়েছে। দুর্ভাগ্য আমাদের যে বিগত দিনে যুগ যুগ এই রাজ্যটাকে শাসন করেছে দুটি রাজনৈতিক দল,
কিন্তু এই দুটি রাজনৈতিক দল এই রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। এই রাজ্যের সার্বিকভাবে রাজ্যটাকে এমনভাবে তারা করে রেখেছে এ রাজ্যের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাই আজকে আমরা নতুন করে নতুন যুগের সূচনা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে এমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এখানে আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন, অনেক উন্নয়নের কথা বলেছেন, হীরা মডেলের কথা বলেছেন। এবার হীরা মডেল হয়ে গিয়েছে, হীরা প্লাস চলছে, তার অতিরিক্ত আজকে আমরা পাচ্ছি। তাই আমরা এই মাঠ থেকে, এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পরে, এতটি বছর পরে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আমাদের অধিকার আমরা ফিরে পাচ্ছি। এখানে বলেছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এ রাজ্যের লাখ লাখ পরিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। আমরা কোনোদিনই ভেবেছিলাম যে একই সঙ্গে প্রায় 1.5 লক্ষ পরিবার তার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে? কোনোদিন আমরা কল্পনা করেছিলাম? কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি একসঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রায় 1.5 লক্ষ গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের প্রথম ইনস্টলমেন্ট দিয়েছেন। আজকে কি হচ্ছে? প্রতিটা গ্রামে গ্রামে ঘর হচ্ছে। আজকে এই ঘরের পয়সা, এই যে এত বড় বিশাল অঙ্কের অ্যামাউন্ট, সেটা রাজ্যের মধ্যেই থাকছে। যারা গ্রামের শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তাদের হাতে সেই টাকা যাচ্ছে, ইট ভাটাতে সেই টাকা যাচ্ছে, রডের দোকানে, সিমেন্টের দোকানে যারা বালু তুলছেন তাদের পরিবারে সেই টাকাগুলো যাচ্ছে। সম্পূর্ণ ইনস্টলমেন্টটা যখন আসবে 20,100 কোটি টাকা ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য শুধু আমরা পাচ্ছি, যেটা ত্রিপুরা রাজ্যে থাকবে। তাই আমরা কি চেয়েছিলাম? এতদিনে আমরা রাজ্যের মধ্যে শুধু শুনেছি যে আমরা কাঙ্গাল, আমরা ভিখারি, আমরা সর্বহারা। কেন আমরা সর্বহারা হব? আমরা কিভাবে সর্বহারা? এ রাজ্যের মধ্যে কৃষক রয়েছে, এ রাজ্যের মধ্যে জমি রয়েছে, এ রাজ্যে জল রয়েছে, জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, সব কিছু রয়েছে, প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো আমরা সর্বহারা কোথায়? এতদিন শুধুমাত্র আমাদেরকে সর্বহারা সর্বহারা বলে আমাদের মোরাল ডাউন করে রেখেছিল, আমাদেরকে দুর্বল করে রেখেছিল। আজকে আমরা সবল হয়ে গিয়েছি। আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা আর সর্বহারা নই। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, আজকে 8খানা ন্যাশনাল জাতীয় সড়ক তৈরি হচ্ছে, আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থা এত দূর চলে গিয়েছে। আজকে আমাদের হাতে রোজগার আসছে, প্রত্যেকটা পরিবারে রোজগার আসছে, কৃষকের জমিতে দ্বিগুণ ফসল উৎপাদন হচ্ছে। আজকে আর আমরা সর্বহারা নই। ওই সর্বহারা যারা বলতো, আজকে তারা সর্বহারা হয়ে গিয়েছে। আর আজকে এই রাজ্যের মানুষ, যারা রাষ্ট্রপ্রেমী মানুষ, আজকে সর্বহারা নয়, আজকে স্বনির্ভর। সবাই আজকে স্বনির্ভরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ, আমার বলার মতো বেশি সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। আমরা শুধু আপনাদের কাছে বিনম্রভাবে একটাই অনুরোধ রাখবো যে আজকে এইভাবে শত শত পরিকল্পনা, শত শত প্রকল্প চালু হচ্ছে, এগুলো আপনারা গ্রামীণ এলাকার মানুষের কাছে সেগুলো বলবেন, তাদের সঙ্গে গল্প করবেন। সেটা মিথ্যে নয়, এটা সত্য কথা। এতদিন শুধু মিথ্যে কথা আমাদেরকে দিয়ে বলিয়েছে, মিথ্যে কথা নিয়ে বেসাতি নিয়ে এরা ঘুরে বেরিয়েছিল। আজকে সত্য কথা আপনারা বলবেন, এই কথাটুকু আপনারা তুলে ধরবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবারও সবাইকে নমস্কার। যতন খুলুমখা। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ। নরেন্দ্র ভাই মোদী জিন্দাবাদ। বিপ্লব কুমার দেব জিন্দাবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়াকে। भारत माता की, भारत माता की। 2 হাত তুললে খুব ভালো করে কইতে লাগবো, মোদিজি যাতে এয়ারপোর্ট থেকে শুনে। আরে আজকে তো কথা কইলে দিল্লি থেকে শোনা যাইব, এত মানুষ আমরা একসঙ্গে। ভারত মাতা কি। 50% উঠছে না, উপর থেকে সব দেখা যায় তো।
গ্যালারি ট্যালারি গ্যালারি কিন্তু উঠে না, রাস্তা সব কিছু যে জায়গা থেকে আমাদের আওয়াজ শোনা যায় সব জায়গা থেকে একসঙ্গে প্রচন্ড আওয়াজ দিয়ে বলতে হবে ভারত মাতা কি, ভারত মাতা কি। এই কর্নারে আগে উঠছে না, এখন উঠতেছে না কর্নারটা। ভারত মাতা কি। মাননীয় প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম, মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম। ভারত মাতা কি। মোদি 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 মোদি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন গোটা গ্যালারিতে এই যে মধুর আওয়াজ, একটা শব্দ আমাদের জন্য মোদি মোদি, এই শব্দটা গোটা রাজ্য শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমরা আশা করছি একটা তরঙ্গ, একটা ঢেউ উঠবে মোদি মোদি। উঠবে তা করবেন তো আপনারা? বিশাল সংখ্যা আমরা উপস্থিত রয়েছি। আজকে মোদি মোদি ঢেউ উঠবে তো, তরঙ্গ উঠবে তো এটা। আর আমার মায়েদেরকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী জি যখন মঞ্চে উঠবেন এর আগে থেকে আপনারা সবাই উলুধ্বনি দিয়ে বিশ্বের বরেণ্য নেতৃত্ব, আমাদের প্রিয় নেতৃত্ব, ভারতবর্ষের সর্বকালের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি ত্রিপুরা রাজ্যের আমরা এক সময় নিজেরা ভেবে নিয়েছিলাম ত্রিপুরা রাজ্যের পরিবর্তন সম্ভব হবে না, যে ব্যক্তিরা সহযোগিতায়, যে ব্যক্তির আশীর্বাদে আমাদের রাজ্যের গণদেবতারা বিশ্বাস করে আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করেছেন, সেই ব্যক্তিত্ব, সেই নেতৃত্ব, সেই যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কাছে আসবেন এবং এখন আমাদের রাজ্যে এসে গেছেন। কিছুক্ষণ পরে আমাদের মঞ্চে উনি আসবেন, আমাদেরকে গৌরবান্বিত করবেন। আমরা আজকে ইতিহাসের সন্ধিক্ষণে রয়েছি, সেই ইতিহাসের সাক্ষী ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নাগরিক আমরা সাক্ষীর জন্য অপেক্ষা করছি। আজকে এই মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় এনসি দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন শিক্ষা এবং আইন দপ্তরের বরিষ্ঠ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয় রয়েছেন, আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মহোদয় উপস্থিত রয়েছেন, কারা ফায়ার সার্ভিস ওবিসি কল্যাণ মন্ত্রী রামপ্রসাদ পাল মহোদয়, এসসি ওয়েলফেয়ার মন্ত্রী এআরডিডি দপ্তরের মাননীয় মন্ত্রী ভগবান দাস মহোদয়, যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত রয়েছেন, আমাদের পার্লামেন্টে আমার সাথী। इस टर्मिनल भवन के उद्घाटन के बाद से जो इंटरनेशनल एयरपोर्ट्स और जो वहां सुविधाएं होती हैं वो सुविधाएं अब यहां भी उपलब्ध होने लगेंगी। कुल 20 चेक इन काउंटर्स यहां पे होंगे ताकि लोगों को एक साथ अलग अलग काउंटर्स पे वो जाएंगे, चेक इन काउंटर्स पे होंगे, भीड़ यहां पे ज्यादा नहीं होंगी। लोगों की सुविधाओं को, यात्रियों की सुविधाओं को ध्यान में रखते हुए कुल 20 चेक इन काउंटर्स बनाए गए हैं और ऐसा कहा जा रहा है कि अंतर्राष्ट्रीय यात्रियों और कुल डोमेस्टिक पैसेंजर्स के साथ ये 1200 यात्रियों को एक दिन में संभालने की इसकी कैपेसिटी होगी। तो बहुत ही महत्वपूर्ण ये आज का दिन त्रिपुरा के लिए, त्रिपुरा के लोगों के लिए, देश के लोगों के लिए, अंतर्राष्ट्रीय लोगों के लिए, पर्यटकों के लिए कि जब वो त्रिपुरा आएंगे तो उन्हें
अगरतला एयरपोर्ट पर एक अत्याधुनिक सुख सुविधाओं से लैस एक भवन, जो टर्मिनल भवन है, वो उसका दीदार कर पाएंगे, उन सुविधाओं का वो लाभ उठा पाएंगे, जिसका कि अब से कुछ ही लम्हों के बाद प्रधानमंत्री नरेंद्र मोदी उद्घाटन करने वाले हैं। आप इन तस्वीरों में देख सकते हैं किस तरह से वहां की जो बांस से बने जो उत्पाद हैं, इस बात पे प्रधानमंत्री का लगातार फोकस रहता है कि जो लोकल प्रोडक्ट्स हैं उनका अधिक से अधिक इस्तेमाल किया जाए। और आपने देखा इन तस्वीरों में कि बांस से जो बने उत्पाद हैं उनको वहां पे लगाया गया है सजावट के तौर पर। बहुत ही उम्दा, बहुत ही बेहतरीन ये उत्पाद। और आप देखेंगे अब से कुछ ही लम्हों के बाद उन तस्वीरों में कि ये जो भवन है उनमें जो स्थानीय वास्तुकला है, जो आर्किटेक्चर है, इस बात को आप बहुत ही गंभीरता से और ध्यान से सुनिए कि ये जो पूरा टर्मिनल भवन है, इसको बनाने में यहाँ की जो लोकल आर्ट्स हैं, जो लोकल वास्तुकला है, उसका इस्तेमाल किया गया है, ताकि जब लोग यहाँ पे आएं, जब जो पैसेंजर्स आएं, जो टूरिस्ट यहाँ पे आएं, उनको त्रिपुरा की जो स्थानीय कला है उससे वो रूबरू हो सकें, उसको वो जान सकें, उसको वो समझ सकें। आपको हम बताएंगे कि किस तरह से यहाँ पे उन्नाकोटी पहाड़ियों की जो पत्थर हैं, उन पत्थरों से बनी जो मूर्तियां हैं वो यहाँ पे लगाई गई हैं। अब से कुछ ही लम्हों के बाद हम आपको वो तस्वीरें दिखाएंगे। फिलहाल प्रधानमंत्री इस पूरे टर्मिनल भवन का जायजा लेने के लिए कार्ट में बैठ चुके हैं और धीरे धीरे हौले हौले प्रधानमंत्री का ये कार्ट आगे बढ़ता हुआ और प्रधानमंत्री इस पूरे टर्मिनल भवन का जायजा लेंगे कि किस तरह से अत्याधुनिक सुविधाओं से लैस इस टर्मिनल भवन का निर्माण किया गया है। हमने जैसा आपको बताया कि 450 करोड़ रुपए की भी लागत से अधिक की लागत से इस पूरे भवन का निर्माण किया गया है। 30,000 वर्ग मीटर में ये जो टर्मिनल है वो फैला हुआ है। आईटी इनेबल्ड सारी चीजें आपको यहाँ पे मिलेंगी। आईटी नेटवर्क से एकीकृत ये टर्मिनल भवन है और इसकी गिनती यहाँ पे इस तरह से इन चीज़ों का निर्माण किया गया है कि इंटरनेशनल स्तर के जो एयरपोर्ट्स होते हैं वहाँ जो सुविधाएं होती हैं उन सुविधाओं को यहाँ भी प्रस्तुत किया गया है, ताकि यहाँ पे जो राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पे के जो यात्री हैं वो जब पहुँचें तो उन्हें किसी भी तरह की कोई दिक्कतों का सामना न करना पड़े। जैसा कि हमने आपको ये भी बताया कि इस टर्मिनल के अलग अलग जगहों पर आप जब जाएंगे यहाँ तो स्थानीय जो कला है उसको भी वहाँ उकेरा गया है। स्थानीय जो उत्पाद हैं, खासकर बांस और बेंत से बनी जो चीज़ें हैं उससे बने उत्पादों को इस पूरे टर्मिनल भवन में लगाया गया है। हम आपको दिखाएंगे वो सारी चीज़ें। और ये भी कहा जा रहा है, और जैसा कि हमने कई बार कहा है कि प्रधानमंत्री का एक विजन है कि जो नवीकरणीय ऊर्जा के स्रोत हैं, हम उन स्रोतों के जरिए हम अपनी इकोनॉमी को आगे बढ़ाएं। केरल, आप जानते हैं कि कोच्चि का जो इंटरनेशनल एयरपोर्ट है वो अपनी एनर्जी कैपेसिटी को ज़्यादा से ज़्यादा सोलर एनर्जी से उसका वो यूज़ करता है वो एयरपोर्ट, और वहाँ पे उस सोलर एनर्जी के ज़रिए बहुत सारे कामकाज होते हैं। उसको ध्यान में रखते हुए और भी बहुत सारे एयरपोर्ट्स पे जो सोलर पैनल्स हैं वो वहाँ लगाए गए हैं। ठीक उसी तरह से इस एयरपोर्ट पर भी इस तरह से बनाए गए हैं कि सौर पैनल्स यहाँ पे लगाए गए हैं ताकि सोलर एनर्जी का भी ज़्यादा से ज़्यादा इस्तेमाल किया जा सके और जो फॉसिल फ्यूल्स हैं या फिर जो बिजली हैं उसका कम से कम यहाँ पे उपयोग हो सके। वास्तुकला पे अगर हम आए तो हवाई अड्डे का जो टर्मिनल भवन है जिसका कि जायजा इस वक्त प्रधानमंत्री ले रहे हैं, उसमें वास्तुकला के हिसाब से राज्य का जो इतिहास रहा है उसको यहाँ पे स्थान दिया गया है। जो सांस्कृतिक परिदृश्य है त्रिपुरा के उसको भी ध्यान में रखते हुए इस पूरे टर्मिनल भवन को डिजाइन किया गया है। और जैसा कि हम आपको अभी दिखाएंगे कि यहाँ पे एक विशेष पत्थर लाए गए हैं, उन्नाकोटी
एक जगह है, वहां से उन्नाकोटी पहाड़ियों की पत्थरों का इस्तेमाल किया गया है। जैसा कि हम बता रहे हैं कि लोकली जो चीजें हैं उसको वहां पे लाकर और यहाँ पे प्रदर्शित किया गया, चाहे वो बांस और बेंत से बने उत्पाद हो या फिर जो वहाँ के जो पत्थर हैं, उन्नाकोटी पत्थर, पहाड़ियों के पत्थर जो हैं उनसे बनी मूर्तियां हों, या फिर चबीमुरा प्रतिकृति का भी आप अगर यहाँ जाएंगे तो उसका आपको अनुभव होगा, आप उसके दीदार कर पाएंगे। और ये जो मूर्तियां हैं अब आप देख पाएंगे कुछ देर के बाद, वो त्रिपुरा की राजधानी अगरतला से तकरीबन 145 किलोमीटर की दूरी पर है। और वो ऐसा कहा जाता है कि पूर्वोत्तर भारत के सबसे बड़े रहस्यों में वो पहाड़ और वहाँ के जो पत्थर वहाँ से लाए जाते हैं, उन पहाड़ों में वो शामिल किया जाता है। ये आप देख सकते हैं वो टर्मिनल भवन। प्रधानमंत्री इन तमाम चीज़ों का जायजा लेते हुए पूर्वोत्तर में कनेक्टिविटी के लिहाज से, और जैसा कि आप जानते हैं कि प्रधानमंत्री का ये कोशिश है कि पूर्वोत्तर को पूरे भारत का और ईस्ट एशिया का एक प्रवेश द्वार के तौर पर बनाया जाए, उस दिशा में ये बहुत ही महत्वपूर्ण कदम आज का ये दिन। जैसा कि हम आपको कहते हैं कि लुक ईस्ट पॉलिसी के तौर पर एक बार हम उन नीतियों पे आए जिन नीतियों के जरिए ये सारी चीजें हो रही हैं केंद्र सरकार की तरफ से, प्रधानमंत्री मोदी की तरफ से, कि क्यों मणिपुर को, त्रिपुरा को और बाकी जो तमाम जो स्टेट्स हैं नॉर्थ ईस्ट के, उस पर इतना फोकस दिया जा रहा है। क्योंकि प्रधानमंत्री ये कोशिश है कि लुक ईस्ट के बाद एक्ट ईस्ट पॉलिसी में हम उसके साथ एंगेज हों। आप जानते हैं कि हर महीने केंद्र सरकार के जो मंत्री हैं वो जाते रहते हैं, वहाँ की यात्राओं पे रहते हैं, और ताकि एक ये जो पहले की कहावत थी कि नॉर्थ ईस्ट के लिए दिल्ली दूर है, वो जो फीलिंग है उस फीलिंग को, उस एहसास को ख़त्म कर दिया जाए। ऐसा न हो कि उनके वहाँ के लोगों को लगे कि दिल्ली बहुत दूर है, ऐसा लगे कि दिल्ली उनके बहुत ही पास है। प्रधानमंत्री ने मणिपुर में जब वो एक रैली को संबोधित कर रहे थे तो उन्होंने इस बात का जिक्र भी किया था। और एक्ट ईस्ट पॉलिसी का मकसद, चूंकि आज का दिन इन तमाम मुद्दों पर बातचीत करने के लिए बहुत ही समीचीन है, क्योंकि जिस तरह से प्रधानमंत्री का एक विजन रहा है कि हम नॉर्थ ईस्ट के जो 7 सिस्टर्स हैं, जो तमाम राज्य हैं, उन तक विकास की गंगा को और भी कैसे पहुंचाएं, उसको और भी कैसे मजबूती प्रदान की जाए, कनेक्टिविटी के लिहाज से, संस्कृति के लिहाज से, हेल्थ के लिहाज से, आईटी के लिहाज से, इन तमाम क्षेत्रों में पूर्वोत्तर के राज्य भी आगे बढ़ सकें। प्रधानमंत्री का ये विजन रहा है, पहले लुक ईस्ट और उसके बाद अब एक्ट ईस्ट पॉलिसी। और इसी पॉलिसी का मकसद आप देखिए इन तस्वीरों में, जिस बात का जिक्र हम कर रहे थे कि वहां पे बांस और बेंत से जो बने उत्पाद हैं, उन उत्पादों को वहां पे बहुत ही प्रमुखता से लगाया गया है ताकि उन कारीगरों को भी रोजगार का मौका मिल सके, और जो त्रिपुरा की जो एक पहचान है, ये जो धरोहर हैं, उनको भी वहां पे प्रदर्शित किया जा सके, ताकि जो राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर के जो लोग हैं वो जब यहाँ पे आएंगे तो उनको यहाँ के लोकल प्रोडक्ट्स के बारे में जानकारी मिल पाएगी। और जैसा कि आप जानते हैं कि प्रधानमंत्री ने ये आह्वान भी किया है कि आप जो लोकल प्रोडक्ट्स हैं उसके लिए वोकल बनिए, वोकल फॉर लोकल। तो इसी सोच को प्रदर्शित करते हुए यहाँ पे आप इन प्रोडक्ट्स को देख सकते हैं जो यहाँ पे आप तस्वीरों में देख रहे हैं। मैं एक बार फिर से रुक करना चाहूंगा एक्ट ईस्ट पॉलिसी के तहत, क्योंकि ये बहुत ही महत्वपूर्ण है और आपकी जानकारी के लिए डीडी न्यूज के जरिए आप इन तस्वीरों को देख पा रहे हैं। जानकारी हम आपको बता दें कि इन एक्ट ईस्ट पॉलिसी के जरिए प्रधानमंत्री और केंद्र की मोदी सरकार की ये कोशिश है कि किस तरह से जो एक्ट ईस्ट के जो तमाम राज्य हैं उन तक अपनी पहुंच को बढ़ाया जा सके, বছরে মাত্র पहुंच को बढ़ाई जा सके। 1000 টাকা আপনার স্কুলের মধ্যে ফি দিতে হবে, মাসে নয় বছরে। গ্রামে গঞ্জে কোন স্কুলের হেডমাস্টার যদি বা এসএমসি কমিটি যদি জানে কোন পরিবার কোন বাচ্চা সে গরিব রয়েছে, বছরে 1000 টাকা দিতে পারবে না, সেই স্কুলের স্বচ্ছতার জন্য দিতে পারবে না, তাহলে হেডমাস্টারের কাছে ক্ষমতা রয়েছে, প্রধান শিক্ষকের কাছে ক্ষমতা রয়েছে, ওনাকে 100% অধিকার দেওয়া হয়েছে যে বাচ্চা দিতে পারবে না তার থেকে মুক্ত শিক্ষা সে বিদ্যালয়ে দেওয়া হবে, তার থেকে পয়সা নেওয়া হবে না। এ হচ্ছে 100 বিদ্যাজ্যোতি বিদ্যালয়। আজকে আরেকটা প্রকল্প উদ্ঘাটন হবে, মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা। তার মধ্যে হচ্ছে
মাননীয় প্রধানমন্ত্রীজির অনেকগুলি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে। সেই ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের গ্রামের গরিব কৃষকরা, শ্রমিকরা, মায়েরা, যুবকরা সে সুবিধাগুলি লাভ করছে কিনা তার গেফিংগুলি ফুলফিল করার জন্য গ্রাম সমৃদ্ধি যোজনা সেই জায়গা শুরু করা হচ্ছে। এই 3টে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আজকে উদ্ঘাটন হবে। আমরা ইতিহাসের সাক্ষী হব। আমরা গর্বিত, আমরা আপ্লুত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হীরার কথা বলেছেন, অনেকে আমাদেরকে কটাক্ষ করেন। বিজেপি সরকার, আমাদের বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার আসার আগে ত্রিপুরা রাজ্যে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল। হাইওয়ের অবস্থা কি ছিল? কবি খুশি কবি গম, কোনোদিন চলে কোনোদিন চলে না। কবি খুশি কবি গম রাস্তার অবস্থা। বর্ষার সময় 4 মাস, প্রত্যেক বর্ষার বন্ধ। আর আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরা রাজ্যকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। গত 4 বছরে ত্রিপুরা রাজ্যে 667 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এটা ডাবল ইঞ্জিন নয়। ত্রিপুরা রাজ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, এটা ডাবল ইঞ্জিন নয়। ত্রিপুরা রাজ্যের কৃষকরা 3,02,80,000 কৃষকরা কৃষক সম্মান নিধি পাচ্ছেন, সেটা ডাবল ইঞ্জিনের কাজ নয়। ত্রিপুরা রাজ্যের 6 লাখের উপরে জনগণ, 6 লাখের উপরে রেশন কার্ড, 25 লক্ষ জনগণ 5 কেজি করে গরিব কল্যাণ যোজনায় চাল পায়, সেটা ডাবল ইঞ্জিনের সরকার নয়। ত্রিপুরা রাজ্যের ইন্টারনেটের পরিষেবা চিটাগাং থেকে দেওয়া হয়েছে, যেটা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে হিসাবে দেখা হচ্ছে, সেটা ডাবল ইঞ্জিনের সরকারের সুবিধা নয়। যারা বলতেন চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে হবে, দিতে হবে, নাইলে লড়াই চলবে। 40 বছর মোদিজি যখন প্রধানমন্ত্রী হয়েছেন 2016 সালে 14 থেকে 16 পর্যন্ত 2 বছরে চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত ব্রড গেজ, এটা ডবল ইঞ্জিনের সুবিধা নয়। আমরা কি কখনো ভেবেছি আগরতলা থেকে, ধর্মনগর থেকে রাজধানীতে চেপে, রাজধানী ট্রেনে চেপে দিল্লিতে যেতে পারবো? সে স্বপ্নটাকে মোদিজি আমাদেরকে বাস্তবায়িত করেছেন, এটা ডাবল ইঞ্জিনের সুফল নয়। আমরা কখনো কল্পনা করেছি হামসফরে চেপে আমরা কখনো বেঙ্গালুরু যাব? সে স্বপ্নটাকে, সে কল্পনাটাকে বাস্তব করেছে মোদিজি, সেটা ডাবল ইঞ্জিনের সুফল নয়। আমরা যারা দেওঘরে যাই, আমরা কখনো কল্পনা করতে পারিনি দেওঘর এক্সপ্রেস আমরা পাবো। আজকে আমরা আগরতলাতে বসে ট্রেনে চেপে দেওঘর এক্সপ্রেসের মাধ্যমে দেওঘরে গিয়ে ঠাকুরবাড়ি দর্শন করছি, এটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? আজকে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন সম্প্রসারণ হচ্ছে। কোভিডের জন্য বাংলাদেশের দিকের কাজটা ব্যাহত হয়েছে। এই বছরের ডিসেম্বর বা আগামী যে এই 2022-এর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতাতে ট্রেনে চেপে মাত্র 8 ঘন্টা আমরা যাব, সেটা ডাবল ইঞ্জিনের সুফল নয়। আজকে যারা ত্রিপুরাবাসী, আমরা যখন দিল্লিতে আগে যাইতাম, কই থেকে আইছেন? আগরতলার থেকে আইছি, কেউ চিনে না, কেউ চিনে না। তারপরে কি বলি? ত্রিপুরা থেকে আইছি, কেউ চিনে না। আমরা উত্তর পূর্ব ভারত থেকে এসছি, কি বলে গুয়াহাটিকে পাস है क्या? চিনে না। এরপরে জোরাজুরি যদি আবার করি, আরে ত্রিপুরা ত্রিপুরা, আগরতলা उसका कैपिटल का नाम है। দিল্লির মানুষ কি কয়? বাংলাদেশ মা অন্দর है क्या? এই ছিল আমাদের পরিচয়। যারা দিল্লিতে ছিলেন, আমরা 2 এমপির রাজ্য এবং উত্তর পূর্ব ভারতকে পুরা ভারতবর্ষ থেকে তারা বিভক্ত করে রেখেছিল। আজকে মোদিজি এসে উত্তর পূর্ব ভারতকে অষ্টলক্ষ্মীর দরজা দিয়েছেন। এক ইস্টের দরজা দিয়ে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট, নর্থ মতলব নিউ, ইস্ট মতলব
ই মতলব ইঞ্জিন, মতলব ভারতবর্ষের নর্থ ইস্ট মতলব নিউ ইঞ্জিনের দরজা, নিউ ইঞ্জিনের স্বীকৃতি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। এটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? সাবরুম থেকে চুরাইবাড়ি পর্যন্ত আজকে রেল লাইন সম্প্রসারণ হয়েছে, এটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? আজকে ত্রিপুরা রাজ্যের 10 নম্বর সাব ডিভিশন ছিল সাবরুম, আজকে এসইজেড থেকে রেল লাইন সম্প্রসারণ থেকে মৈত্রী সেতু হয়েছে, সেটা কি ডাবল ইঞ্জিনের সুফল নয়? তাই আজকে আমরা মাননীয় মোদিজিকে আমরা আপ্লুত, আপনি আমাদের কাছে উপস্থিত হচ্ছেন, আমরা আবেগ, কারণ আমরা নর্থ ইস্টের মানুষ, আমরা সবচেয়ে বেশি জনজাতি অংশের নাগরিক, আমরা একটু ইমোশনাল। আর আগে দিল্লি যে সরকার যারা আসিল তারা আসিল প্রফেশনাল, আমরা ইমোশনাল, আমরা ভাবুক, আমরা কল্পনা প্রবণ, আমরা মানুষকে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জনজাতি অংশের মানুষ আমরা সংস্কৃতি প্রবণ। কারণ উত্তর পূর্ব ভারত রাজনৈতিক ভূমি নয়, উত্তর পূর্ব ভারত ত্রিপুরা সহ আমরা সাংস্কৃতিক হচ্ছে আমাদের পরিচয়। বিগত সরকারগুলি যারা দিল্লিতে ছিল সে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতকে আমরা ইমোশনাল বলে আমাদেরকে কিচ্ছু দিতেন না, আমাদেরকে বলতো আমরা জঙ্গলে থাকি। উত্তর পূর্ব ভারতের মানুষ আমাদেরকে মানুষ বলে গণ্য করতেন না। ত্রিপুরা হোক, এটা মিজোরাম হোক, নাগাল্যান্ড হোক, মণিপুর হোক, সেই যে আমাদেরকে ভাগ করে রাখা, দূরে রাখার যে স্বভাব, সেটা তৎকালীন দিল্লি সরকারের ছিল। আর আজকে মোদিজি প্রধানমন্ত্রী হয়ে আমাদের উত্তর পূর্ব ভারত, আমরা ফিজিক্যালি দূরে হতে পারি কিন্তু মনের দিক থেকে আজকে মোদিজিও ইমোশনের মাধ্যমে পুরো উত্তর পূর্ব ভারতকে জুড়ে দিয়েছেন। উত্তর পূর্ব ভারতকে ভারতবর্ষের নতুন ইঞ্জিন, নিউ ইঞ্জিন হিসাবে কাজ করবে, সে স্বপ্ন মোদিজি আমাদেরকে দেখাচ্ছেন। এই প্রধানমন্ত্রী আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। উনি শুধু স্বপ্ন দেখান না, যত স্বপ্ন দেখিয়েছেন প্রত্যেকটা স্বপ্নকে উনি বাস্তবায়িত করেছেন। উনি ত্রিপুরা রাজ্যে 4,37,000 স্বচ্ছ ভারতের শৌচালয় আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য করে দিয়েছেন। 3 লক্ষ উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন উনি আমাদেরকে দিয়েছেন। এই প্রধানমন্ত্রী আমাদের মায়েদের হাতে রোজগার দেওয়ার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা ত্রিপুরা রাজ্যে গত 4 বছরে 26,000 সেলফ হেল্প গ্রুপের গঠন আমরা করেছি এবং গত 4 বছর এখন শেষ হয়নি, 4 বছরে আমরা 2,78,000 মায়েদেরকে, বোনদেরকে 750 কোটি টাকা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা মায়েদের হাতে তুলে দিয়েছি। কারণ মোদিজি বলছেন মায়েদের হাতে পয়সা থাকতে লাগবে। মায়েরা হচ্ছে লক্ষ্মী, মায়েদের হাতে অর্থ থাকলে শুধু পরিবার শক্তিশালী হয় না, শুধু একটা পাড়া শক্তিশালী হয় না, মায়ের হাতে অর্থ থাকলে পুরা দেশ শক্তিশালী হবে। সেই কথাকে পাথেয় করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 10 লক্ষ টাকা আগে সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হতো, আজকের দিনে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে 20 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। ইন্টারেস্ট কত? মাত্র 7%, মাত্র 7% ইন্টারেস্ট। 20 লক্ষ টাকা। কোনো ব্যাংকে 24% ইন্টারেস্ট পারে না, কোনো ব্যাংকে 18%, 20%, 22%। আর মাননীয় মোদিজি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদের রাজ্যের 2,78,000 মায়েদেরকে, বোনদেরকে 20 লক্ষ টাকা করে তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য, তাদেরকে রোজগারি তৈরি করার জন্য, প্রত্যেকটা পরিবারকে রোজগার দেওয়ার লক্ষ্যে 20 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন, যার মাধ্যমে আমরা 750
কোটি টাকা আজকে ত্রিপুরা রাজ্যের গ্রামে গঞ্জে প্রত্যেকটা মায়ের হাতে পৌঁছে দিয়েছে আমাদের সরকার। সেই কাজটা তো করা হয়েছে, সেটা ডাবল ইঞ্জিনের সুফলে আমরা পেয়েছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যদি ত্রিপুরা রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার না হতো, আমরা গত দুদিন আগে মোদিজি যে কৃষক সম্মান নিধি 40,76,00,000 টাকা দিয়েছে, দিল্লি থেকে পাঠাতেন কিন্তু রাজ্যে আমরা পেতাম। এটা আপনার বুকে হাত দিয়ে বলুন তো, সিপিএম এর যদি শাসন থাকতো এই টাকা আমাদের অ্যাকাউন্টে আসতো না, ওই সরকারের নেতা কর্মীদের অ্যাকাউন্টে চলে যেত। এইটার তো ডাবল ইঞ্জিনের সুফল। আমরা কৃষক, ত্রিপুরা রাজ্য অনেক বেশি, আমাদের কৃষকদেরকে 25 বছর একটাই স্লোগান ছিল, কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্রীয় সরকারকে ন্যায্য মূল্যে কিনতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। কৃষকরা সব জমি থেকে রাস্তায়, রাস্তা থেকে আগরতলা, কেউ উদয়পুরের শহরে, কেউ ধর্মনগরের শহরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, শুধু স্লোগানে স্লোগানে ছয়ালাভ। 100 গ্রাম ধানও না রাজ্য সরকারে কিনছে না কেন্দ্রীয় সরকারে কিনছে, কিন্তু কৃষকের কৃষিকাজ বন্ধ। আমিও, আপনারা সবাই জানেন, আমি কৃষক পরিবারের। কৃষি হচ্ছে আমাদের প্রধান এবং আমাদের রোজগার। ধান বিক্রি করার মার্কেট ছিল না, ধানের দাম ছিল না। 400 টাকা ধান বিক্রি করা যদি সম্ভব হতো, কৃষকরা আনন্দে আত্মহারা ছিল। ধান বেচার মার্কেট নাই, বারকিউলা খুঁজতো, বাজার বারে যাইতো। কোনো বাজার বারে যদি ধান বেশি উঠতো, ধানের দাম কম, বাড়িতে ফেরত আনা সম্ভব না। 400 টাকা মনের দাম, 300 টাকা 350 টাকা বিক্রি করে কৃষক বাড়িতে আসতো। এই জন্য কৃষিকাজ প্রায় বন্ধ ছিল ত্রিপুরা রাজ্যে। জমি আমাদের কাছে জম হইয়া দাঁড়াইছিল, জমি জমের মতো অবস্থা, জমি করার মতো ব্যবস্থা নেই। যারা বর্গা করে জমির মালিক, তাদেরকে জলের টাকা দিতে লাগে, মাত্র টলু ফার্ম যে চালায় তার কারেন্টের বিল দিতে লাগে, সার ওষুধের অর্ধেক দাম দিতে লাগে। কারণ জমি যাতে চাষ হয় তার জন্য কৃষকরা জমিকে খুব ভালোবাসে। জমি করে লাভ হয় না, কিন্তু 25টা বছর কৃষকদেরকে নিয়ে আন্দোলন করেছে ধান বিক্রি করার কথা বলে। 2018 সালে ত্রিপুরা রাজ্যে যখন ডাবল ইঞ্জিনের সরকার এসছে, আপনাদের আশীর্বাদ নিয়ে সরকার আসার পরে প্রথম ধান কেনা শুরু হয়েছে খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর সম্মিলিতভাবে। ধান যখন কেনা শুরু করেছে, অনেকে বিশ্বাস করতে পারেনি যে সরকার আমাদের ধান কিনে, এটাও কি সম্ভব? আজকে আমরা ত্রিপুরা রাজ্যের কৃষকরা, মাননীয় প্রধানমন্ত্রীজি 22 জন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলবেন, তার মধ্যে 2 জন যারা ধান বিক্রি করেছেন সরকারের কাছে, তারাও রয়েছেন। আজকে ধান বিক্রি 1940 টাকা 1 কুইন্টাল ধান বিক্রি হচ্ছে। কৃষককে বাজারে বাজারে ঘুরতে হয় না, বছরে 2 বার করে। কারণ আমাদের একটা হচ্ছে ফোস খুন্দা আর একটা হচ্ছে আশ খুন্দা, বড় ফসল, একটা হচ্ছে আমন ফসল। আমরা যারা গৃহস্থ, আউশ আর ফোস কই আমরা। এই 2টা সিজনে ধান সরকার খরিদ করে, এটা আমরা কখনো ভাবতে পারিনি, আমরা কখনো কল্পনা করিনি। এটাই ডাবল ইঞ্জিনের সরকারের সুফল। আজকে ত্রিপুরা রাজ্যের 2022-এর ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা পরিবারের রান্নাঘরে মায়েদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমরা টার্গেট লক্ষ্য নিয়েছি। রাজ্য সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে কোনো কার্যক্রম সবচেয়ে দ্রুত গতিতে আমাদের রাজ্য সরকার, রাজ্যের আমাদের যারা অফিসাররা রয়েছেন, আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, প্রত্যেকে
নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমরা অন টাইমে সমাপ্ত করতে পারছি। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্য সরকারকে লক্ষ্যমাত্রা দিয়েছেন 2022-এর ডিসেম্বরের মধ্যে যাতে আমরা 100% জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটা মায়ের রান্নাঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারি। এখন পর্যন্ত 40% ঘরে 40% মায়ের রান্নাঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেছে। 40%। 2022-এর ডিসেম্বরের 31 তারিখের মধ্যে 100% জল আমাদের প্রত্যেকটা পরিবারে পৌঁছে যাবে। সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। প্রত্যেকটা বেকারদেরকে রোজগার দেওয়ার জন্য আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগে আইআর ব্যাটালিয়নে চাকরি দেওয়া হয়েছে, এসপিউতে চাকরি দেওয়া হয়েছে। আমার প্রত্যক্ষ একটা ঘটনা আপনাদেরকে বলছি। একটা ছেলে উদয়পুরে চাকরি পেয়েছে, মনির হোসেন। ওর বাবার নাম হচ্ছে মুজাম্মেল হোসেন। উদয়পুরের ডিএম এর অফিসে নাইট গার্ডের কাজ করেন। পার্মানেন্ট জব নয়, পার্মানেন্ট চাকরি নয়। উনি সিপিএম করতেন। বয়স্ক ব্যক্তি। গত সপ্তাহে যখন উনার ছেলে মনির হোসেন টিএসআর এর চাকরির অফার পেল, উনি যখন শুনতে পেয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার যে চাকরি ছেড়েছে, উনার ছেলে একটা চাকরি পেয়েছে, সেই দিন উনি ডিএম এর কাছে গেছেন। উনার তালাদেশ যেটা দিয়ে থাকেন সেই তালার চাবিটা নিয়ে ডিএম কে বলেছেন, আমি অনেক বছর নাইট গার্ডের চাকরি করেছি, আমি অনেক বছর সিপিএম করেছি, আমার ছেলেকে কেউ চাকরি দেয়নি। আমনে চাবি আমনে নেন, আমনের দোকান আমনে খুলেন, আমনের অফিস আমনে পাহারা দেন। আমি আর চাকরি করতাম না। বিপ্লব কুমার দেব বিজেপি সরকার, আমি বিজেপি না করার পরেও আমার ছেলেরে চাকরি দিছে। এ হচ্ছে সরকার। আমরা গর্বিত। আগে চাকরি কে পাইতো? নেতার শালা, নেতার শালি, ভাই, বোন, পত্নী। এবার চাকরি কারা পায়? সাধারণ গরিব ছেলেরা, আমার বেকার ভাই বোনরা। প্রায় 2500-এর মতো চাকরি দেওয়া হয়েছে। আমি নলসার বিধানসভাতে গেছি, 33টা আইআর ব্যাটালিয়নের চাকরি হয়েছে। আমার বিধায়কের সঙ্গে কথা হয়েছে, বলছে কখনো গত 25 বছরে 33টা চাকরি আমার নলসার বিধানসভাতে একসঙ্গে কোনোদিনও হয়নি, কোনোদিনও আসেনি। এর বাইরে তো এসপিউ রয়েছে। প্রত্যেকটা জায়গায় চাকরি মাত্র শুরু হয়েছে, টেটের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। আগামী দিন 1000 পুলিশের চাকরি হবে। আর আমরা যারা বিদ্যাজ্যোতি বিদ্যালয় শুরু করা হবে, আরো 1400 ছেলে মেয়েদেরকে নতুন করে চাকরি দেওয়া হবে। শুধু বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 1400 লোক চাকরি পাবে। তার মধ্যে স্টাফ নার্সও রয়েছে, আয়াও রয়েছে, শিক্ষকও রয়েছে, পিওনও রয়েছে, ক্লার্কও রয়েছে। সেটাই ডাবল ইঞ্জিনের সরকারের সুফল। আজকে বছরের প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিচ্ছেন, যে আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে শুধু ত্রিপুরা রাজ্য নয়, শুধু উত্তর পূর্ব ভারত উপকৃত হবে। তাছাড়া কৈলাস শহরের এয়ারপোর্ট খুব দ্রুততার সঙ্গে কাজ সম্পূর্ণ করে কৈলাস শহরের এয়ারপোর্টকে তাড়াতাড়ি শুরু করা হবে। আসামের করিমগঞ্জ, শিলচর, পাতারকান্দি এবং আমাদের উত্তর ত্রিপুরা, ঊনকোটি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষ এই এয়ারপোর্টকে ব্যবহার করবে এবং আগরতলাতে আসবে। আমাদের রোজগার বৃদ্ধি হবে, বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য
गाड़ी इधर के मोदी वेलकम करेंगे আজকে সেই ব্যবস্থা আমাদের সরকার আমাদেরকে করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর কনভয় এসে গেছে আমি সবাইকে বলবো ভারত মাতা কি প্রত্যেকে প্রচন্ড আওয়াজে বাইরে ভেতরে যারা রয়েছেন ভারত মাতা কি ভারত মাতা কি মাননীয় প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী জি তোমায় জানাই স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগতম মাননীয় প্রধানমন্ত্রী জি রাম সাগু माननीय प्रधानमंत्री जी लाम सगो माननीय प्रधानमंत्री जी तुम्हारे जनाय स्वागतम माननीय प्रधानमंत्री जी तुम्हारे जनाय स्वागतम माननीय प्रधानमंत्री तुम्हारे जनाय स्वागतम 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 माननीय प्रधानमंत्री जी 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 तुम्हारे जनाय स्वागतम 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 भारत माता की मोदी 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 আমরা আজকে ইতিহাসের সন্ধিক্ষণে রয়েছি গোটা রাজ্য আমরা আজকে ইতিহাসের সাক্ষী হব আমাদের যে স্বপ্ন ছিল আমাদের রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের নামে ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্টের নামকরণ করা হোক আমরা 2006 সাল থেকে তার জন্য লড়াই করছিলাম রাজ্যে যখন ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীজি বিশেষ ক্যাবিনেটের বৈঠক ডেকে আমাদের ছোট্ট রাজ্যকে সম্মান দিতে গিয়ে আমাদের মহারাজাকে সম্মান দিতে গিয়ে স্পেশাল ক্যাবিনেটের বৈঠক ডেকে আমাদের বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম বিমানবন্দর করেছেন এটাই ডাবল ইঞ্জিনের সরকার माननीय प्रधानमंत्री जी तुम्हारे जनाय वेलकम 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 माननीय प्रधानमंत्री जी तुम्हारे जनाय वेलकम 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 माननीय प्रधानमंत्री जी 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 वेलकम माननीय प्रधानमंत्री जी वेलकम माननीय प्रधानमंत्री जी वेलकम माननीय प्रधानमंत्री जी वेलकम मोदी मोदी दुआ तुले सबाई